আচ্ছা, আমি আজকে আমার নিজের কথা একটু বলতে বসেছি। সেখানে হচ্ছে যে আমি ছোটোবেলায় এই কলকাতাতেই দত্তবাগানে বড় হয়েছি। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, যেখানে আমার বাবা সবার বড় ছিলেন। বাবা, কাকা, ঠাকুমা সমস্ত খুড়তুতো ভাই বোনেরা মিলে একসাথে আমরা বড় হয়েছি। আমার কলেজ লাইফ আমি প্রেসিডেন্সি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে পাশ করি, কিন্তু তার আগেই আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোয়। আমি এমএতে ভর্তি হই, কিন্তু আমি এমএটা কমপ্লিট করতে পারিনি, কারণ সেই সময় আমার পুত্রের জন্ম হয়। সেই কারণে তখন আমি ওকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, তখন আমি আর সব কিছু ছেড়ে দিই, দিয়ে ওকে নিয়েই আমার জীবনটা গড়ে ওঠে। ওর লেখাপড়া, ওর বেড়ে ওঠা, ও কীভাবে একটু সুন্দর পরিবেশ পাবে, এই সব চিন্তাতেই আমার তখন দিনগুলো কেটে গেছিল। আমার হাজব্যান্ডের ছিল ট্রান্সফারেবল জব, যার জন্য উনি বাইরে থাকতেন আর আমার ছেলেকে নিয়ে আমিই থাকতাম। যদিও আমার শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু তখন আমি এত বেশি সংসারের মধ্যে ঢুকে গেছিলাম যে তখন আমি কোনো কিছু করব এই কথাটা কোনো দিন ভাবিনি। কিন্তু ছোটোর থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, না আমি নিজে একটা কিছু করতে চাই। আমি যে মানুষ হয়ে জন্মালাম তার একটা কিছু ছাপ আমি রাখতে চাই, আমি যেন কিছু করতে পারি। আমার জীবনে বোধহয় সবচেয়ে বড় অবদান আমার ঠাকুমার। আমি আজও তার কথা বলতে গেলে আমার চোখে জল এসে যায়, আমি বলতে পারি না, কিন্তু যাই হোক। তিনি তখনকার দিনে সাদা থান পরতেন। এবার কি হয়েছে না, সেই আমরা তাকে মানি বলে ডাকতাম, সেই তার শাড়িতে আমরা যেন তার গন্ধ পেতাম, যে মানি শরীরের গন্ধ লেগে আছে। এইভাবে কি হতো না, প্রত্যেকটা শাড়ির সঙ্গে প্রত্যেকটা মানুষের গায়ের যেন একটা স্মেল জড়িয়ে যায়। আর সেই শাড়িটা ধরুন অনেক বছর বাদে তিনি হয়তো আজ আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই শাড়িটা যেন তারই স্মৃতি আবার বহন করে আনে। শাড়িটা নাকের কাছে নিলে আমরা যেন সেই গন্ধগুলোই আবার অনুভব করতে পারি, মনে হয় মানুষটি যেন আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার ছেলের যখন সমস্ত এডুকেশন কমপ্লিট হয়ে গেল, তারপরে ও যখন বিদেশে সেটেল করে গেল, ওর বিয়ে হলো, তারপরে দেখলাম না আমার হাতে তো অফুরন্ত টাইম। তখন আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছেন, কেউ নেই আমাদের পাশে। তখন আমার খুব ফাঁকা লাগতো, একটা কীরকম জানি হতো। সেই সময় আমি ঠিক করলাম যে এইভাবে আমি আর কাটাতে পারবো না। আমার ছেলে বললো যে মা, তাহলে তুমি কি করতে চাও? আমি বললাম আমি যদি ভারতীয় হ্যান্ডলুম নিয়ে কাজ করি, একটা বুটিক খুলি, শুধু আমি হাতে বোনা শাড়ি রাখবো, কারণ শাড়ি তো আমরা ভালো চিনি। আমি যৌথ পরিবারে যেহেতু বড় হয়েছি, আমার ঠাকুমা, মা, কাকিমারা রেগুলার শাড়ি পরতেন, কাজেই শাড়ি সম্বন্ধে আমার একটা সুন্দর ধারণা ছিল। তখন আমার ছেলে বললো হ্যাঁ তাহলে তাই করো, করতেই পারো, কোনো অসুবিধা নেই, তবে তোমাকে কিন্তু উইভার খুঁজে বার করতে হবে। আমি বললাম হ্যাঁ করব, কিন্তু কি করে উইভার খুঁজে বার করব এ ব্যাপারে আমি যার কথা না বললেই পারবো না, সে হচ্ছে আমার বৌমা। আমাকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সমস্ত বিষয়ে সাহায্য করে, কি বই পড়লে আমার নলেজ বাড়বে, কোনখান থেকে আমি উইভার লিস্টের নাম বার করব, কি কি অ্যাওয়ার্ড উইনিং উইভার হয় এই ক্ষেত্রে, তাঁতের ক্ষেত্রে, সব ওই আমাকে একটা একটা করে শেখায়। আর বলতে থাকে কাকিমা কোনো ভয় নেই, তুমি করো, কোনো অসুবিধা হবে না। আর এ ব্যাপারে সবচেয়ে বড় সাপোর্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার দিদি। আমার দিদি আমাকে প্রতিটি বিন্দুতে সাহায্য করে গেছে, যে কর কর, পারবি পারবি। প্রথম জোর আমার ছেলে দেয়, প্রথম বলে যে মা ঠিক আছে, বাবাকে কিছু ইনভেস্ট করতে হবে না, আমি তোমাকে 1 লাখ টাকার ক্যাপিটাল দিচ্ছি, তুমি সেটা দিয়েই স্টার্ট করো, যদি পারো খুব ভালো কথা, আর যদি না পারো, যদি লস হয়, আমি ওটাকে রিপেমেন্ট করে দেবো, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলো। আমি মনে
মানে কি করব মনে জোর করে শুরু করলাম। এই ব্যাপারে আমার দিদি একদিকে, আমার বৌমা একদিকে, দুজনে মিলে কোথায় কোন তাঁতির কাছে যাব, শাড়ি তুলব। এবং আমি আমার বৌমার সাথে বাঁকুড়া, কাঞ্চিপুরম, বেনারস, আরও অনেক জায়গা ওর সাথেই আমি ঘুরেছি। ওই আমাকে সব নিয়ে নিয়ে গেছে, গিয়ে সব কিছু দেখিয়েছে। এইভাবে সমস্ত উইভারদের সঙ্গে আমার একটু একটু করে পরিচিতি হতে থাকে। আমি দেখলাম যে হ্যাঁ, একটু একটু করে পরিচিতি হচ্ছে। হ্যান্ডলুম সম্বন্ধে বই পড়ে আপনার যত না জ্ঞান হবে, আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন, প্র্যাকটিক্যালি লুম ভিজিট করেন, পুরো লুমগুলো দেখে কিভাবে কি বোনা হচ্ছে, কিভাবে ওরা সুতো কাটছে, কিভাবে সুতো রিলিং হচ্ছে, সব দেখে বুঝে এসছি, তাহলে কি হয় না নিজের ভেতরের জ্ঞানটাও ভীষণ বাড়ে। আমি জানতে শিখলাম যে কি দিয়ে কি হতে পারে, কোনটা কিভাবে করলে আমি এগোতে পারবো। এই যে ভারতীয় হ্যান্ডলুম, এটা আমাদের প্রত্যেক ভারতবাসীর গর্ব। মানে আমাদের উইভাররা যে কিভাবে কাজ করেন, তাদের এই দুটো হাতে যে কি জাদু আছে, না দেখলে বোঝা যায় না। আচ্ছা, আমি যখন না ব্যবসাটা শুরু করি তখন কিন্তু হ্যাঁ, আমার মনে তো একটু দ্বিধাদ্বন্দ্বই ছিল, কিন্তু আমার দুই স্ট্রং সাপোর্টার আমার দুদিকে ছিল। এক হচ্ছেন আমার দিদি, আরেক হচ্ছেন আমার ডটার ইন ল। দুজনে দুপাশে দাঁড়িয়েছিল। তাই জন্য না কেউ কোনো দিন কী বলবো, কোনো যদি আমার সম্বন্ধে নেগেটিভও কিছু বলেছেন, আমি কিন্তু সেটাকে ওভারকাম করে গেছি তাদের সাপোর্টে। তবে আমি সেরমভাবে কিন্তু কারোর থেকে নেগেটিভ কিছু পাইনি। সবাই বলেছে হ্যাঁ করো করো, করতে পারবে, ঠিক আছে, একটু একটু কষ্ট হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। এইভাবেই আমি এগিয়েছি। জয়পুর থেকে এক ভদ্রমহিলা প্রথম আমার থেকে কোষা শাড়ি নেন। সেই দিনটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার কি আনন্দ, এবং এই দিনটাকে আমি আজও ভুলি না। যখন তিনি আমার সঙ্গে কথা বলেন, সব কিছু জানেন কোথা থেকে এসছে, কি শাড়ি। সেদিন তাকে শাড়িটা আমি ডেলিভারি করার পরে তিনি যে ফিডব্যাক দিয়েছিলেন, সেটাই বলবো আমার এই দীর্ঘ 8 বছরে চলার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, প্রাউডেস্ট মোমেন্ট অফ মাই লাইফ, যে না আমি কারোর বিশ্বাসভাজন হতে পারছি। দেখতে দেখতে আজকে আমার বুটিক 8 বছর হলো চলছে। 18 সালে আমি শুরু করি। 8 পা দিয়েছি আমরা। আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম তার থেকে কিছুটা হলেও মনে করি একটু এগিয়েছি। আরেকটা কথা বলছি যে যদি কোনো আমার মতো বয়স্ক মানুষ ব্যবসায় আসতে চান, সেটা যে কোনো ব্যবসা হতে পারে, শুধু শাড়ি কেন, কত রকমের জিনিস আছে, আসতে পারেন। আমি বলবো সাহস সঞ্চয় করে কাজে লাগুন, উদ্যমটাই আসল। কাজ করতে করতে কিন্তু আপনি শিখবেন। আগে শিখি পরে কাজ স্টার্ট করব, এটা যদি ভাবেন, এটা কিন্তু কোনোদিন আপনারা করে উঠতে আর পারবেন না। সময় চলে যাবে, আপনার ইচ্ছাটাও মরে যেতে থাকবে। কিন্তু কাজে নেমে পড়ুন, শরীরটাকে সুস্থ রাখুন, এবং সবার উপরে বলবো যে বিষয়টা নিয়ে কাজ করছেন তার সম্বন্ধে একটু হলেও পড়াশোনা করুন, নিজেকে এনরিচ করুন। এনরিচ না করলে কিন্তু এগোতে পারবেন না।